নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, বড় মা। আসুন গল্পটি শোনা যাক। বড় মার কথা ভাবতে গেলেই আমাকে নিজের ছোটবেলায় ফিরে যেতে হয়। আমার ছোটবেলা মানে বহু বছর আগের ঘটনা। যেমন ইংরাজি রূপকথার গল্প শুরু হয় না ওয়ান্স আপন এ টাইম দিয়ে, আমারও সেই অবস্থা। আমি তো এখন প্রায় বুড়ি, তাই আমার ছোটবেলাটা অনেক আগের বই কি। আমার বাবা কাকারা ছিলেন 7 ভাই 2 বোন। সবচেয়ে বড় ভাই আর যিনি সর্বশেষ ভাই, তাদের মধ্যে প্রায় 20 বছরের তফাৎ ছিল। আগেকার দিনে এসব অসম্ভব ছিল না। একে তো খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, আর বাচ্চা কাচ্চাও অনেকগুলো করে থাকতো। বাড়িতে গল্প শুনেছি, এই বড় জ্যাঠারই বিয়ে হয়েছিল মাত্র 21 বছর বয়সে। তখন ছোট কাকার বয়স ছিল কেবল 1 বছর। এরকম ঘটনা বেশিরভাগ সংসারেই দেখা যেত। এটা খুব সাধারণ ব্যাপার। নিজের দিকের ভাইয়েরা বড়দাকে আপনি আজ্ঞে করে কথা বলতো, অনেকটা পিতার মতন দেখত। বড়দা মানে বিরাট সম্মানীয় ব্যক্তি। তিনিও তার সেই সম্মান ধরে রাখার চেষ্টা করতেন। অল্প বয়স থেকেই তার মধ্যে একটা গাম্ভীর্য চলে আসতো। সংসারের অনেক দায় দায়িত্ব বহন করতে হতো। যেমন তার ছোট ভাইরা কে কী পড়াশোনা করবে, বোনেদের বিয়ের ব্যবস্থা করা, তারা যেন যথাযোগ্য ভালো ঘরে ভালো বরে পড়ে। বাবার পরেই তাঁরই সব দায়িত্ব। এগুলো সেই যুগের নিয়ম ছিল। বর্তমানের সঙ্গে কেউ যেন মেলাতে যাবেন না। এখন তো যার যার তার। বাবা বর্তমান থাকতেও তাকে অনেক দায়িত্ব সামলাতে হতো। মাইনে পেয়েই একটা বড় অংশ বাবার সংসারে পাঠিয়ে দিতে হতো, কারণ এটা মনে করা হতো তার কর্তব্য। বাবার সংসারের কিছুটা দায়ভার তাকেই বহন করতে হবে। না হলেই সবাই বলবে ছেলে লায়েক হয়ে গেছে, এখন শুধু নিজের আর বউয়ের কথা, বাড়ির অন্য কারো কথাই ভাবে না। এই রকম একটি বৃহৎ পরিবারের বড় ছেলে মানে আমাদের বড় জ্যাঠার স্ত্রী ছিলেন বড় মা। কলকাতারই পার্শ্ববর্তী অঞ্চলে একটি গ্রামে আমাদের একটি বৃহৎ বাড়ি ছিল। বাড়ি না বলে অট্টালিকাই বলা যায়। জেঠিমা মানে বড় জ্যাঠার স্ত্রী, যাকে আমরা বড় মা বলে ডাকতাম, তিনি এই বাড়িতেই মাত্র 16 বছর বয়সে বধূ হয়ে এসেছিলেন। দুধে আলতায় পা রেখে লাল টুকটুকে বেনারসি পরা একটি কিশোরী ভীরু ভীরু চোখ নিয়ে গৃহপ্রবেশ করেছিল। বড় মা দেখতে সুন্দরী ছিলেন। আমার দাদু ছিলেন একদম সুপুরুষ, তাই তার প্রত্যেকটি ছেলেই খুব সুন্দর ছিল। লম্বা চওড়া সৌম্য চেহারা। বড় মাও দেখতে খুব সুন্দর ছিলেন। তিনিও বড় জ্যাঠার প্রায় মাথায় মাথায় লম্বা ছিলেন। তখনকার দিনে অত লম্বা বউ কেউ ঘরে আনতো না। অনেকেই বলতো ঢেঙা গড়ন, সুন্দর নয়। কিন্তু বড় মার চেহারা এতই সুন্দর ছিল যে কারো মুখ দিয়ে আর ঢেঁড়া এইসব বার হতো না। শুধু চেহারাতে নয়, বড় মা অনেক গুণেরও অধিকারিণী ছিলেন। বড় মার বাবা খুব শিক্ষিত ছিলেন। তখনকার দিনে সাধারণ ঘরের মেয়েরা তো আর স্কুল যেত না।
মেয়েদের স্কুল তো শুধু কলকাতায় ছিল। তা বাবার কাছে তিনি বাংলা, কিছুটা ইংরাজি এবং বাড়িতে একজন পণ্ডিত মশাই নিযুক্ত করা ছিল বাড়ির মেয়েদের সংস্কৃত শেখানোর জন্য। তাই তিনি বাংলা, ইংরাজি এবং সংস্কৃত কিছুটা জানতেন। তাঁরাও 4 বোন ছিলেন। বড়মা শুধু সুন্দরী নয়, বড়মা ছিলেন খুব রুচিসম্মত মহিলা। এসবই আমাদের শোনা কথা। তিনি যে রন্ধনপটীয়সী ছিলেন এটা দেখেছি, শুনেছি। বড়মা প্রথম এসে জানলা দরজায় পর্দা লাগানোর প্রচলন করেছিলেন। আসলে তার বাবা ব্রিটিশ সাহেবদের অধীনে কাজ করতেন, তাই তিনি সাহেব মেমদের ঘরকন্না অনেক কাছ থেকে দেখেছিলেন। এই পর্দা দিয়ে ঘর সাজানোটা তার হয়তো ভালো লাগতো। তার আর একটা গুণ আমার খুব ভালো লাগতো, তিনি খুব রবীন্দ্র ভক্ত ছিলেন। তার বসার ঘরে একটি টেবিলে রবীন্দ্রনাথের একটি ছবি থাকতো, আর থাকতো ফুলদানিতে একগোছা রজনীগন্ধা। এখন আমার মনে হয় তখনকার দিনেও তিনি অত্যন্ত রুচিশীলা মহিলা ছিলেন। রবীন্দ্রনাথের অনেক কবিতা তিনি ঝরঝর করে আবৃত্তি করতে পারতেন। রবীন্দ্রনাথ এত ভালোভাবে পড়েছিলেন যে রবীন্দ্রনাথের অনেক উপন্যাস, গল্প তিনি আমাদের বুঝিয়ে দিতে পারতেন। এসব আমার কলেজ জীবনের কথা। তখন তো তার অনেক বয়স হয়ে গেছে, আর বইপত্রের সঙ্গে সম্পর্কও ছিল না তেমন, সংসারের চাপে। তবুও তিনি ঘরে বাইরে উপন্যাসটি আমাদের কি সুন্দর করে বুঝিয়েছিলেন। আমাদের মানে আমি এবং ওনার ছোট মেয়ে উমা, আমরা প্রায় সমবয়সী ছিলাম। এবার আসি তার বিয়ের পরের কথায়। তিনি বাড়ির বড় বউ। সংসারে অতগুলো দেওর, ননদ, শ্বশুর শাশুড়ি নিয়ে তিনি ভালোই ছিলেন। 2-3 জন দেওর আবার কলকাতা থেকে কলেজে পড়তো। তার স্বামীও কলকাতায় চাকরি করতেন। তিনি সরকারি চাকরি করতেন, ভালোই চাকরি করতেন। বিয়ের 1 বছর পর বড়মা গর্ভবতী হন। বাড়িতে সবার খুব আনন্দ। যথাসময়ে বড়মার একটি কন্যা সন্তান হয়, একটি ফুটফুটে কন্যা। সবাই খুব আনন্দে মেতে ওঠে। নাম রাখে কমলিনী। তখনকার দিনে বাড়িতে বড় ছেলেই হোক অথবা মেয়েই হোক, নাম রাখা হতো খোকা নয়তো খুকি। তা এই মেয়েকেও তেমনি খুকি বলে ডাকা হতো। বাড়িতে সবাই খুব খুশি। দাদু ঠাকুমা প্রথমবার নাতনির মুখ দেখলেন, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। 3 মাস হয়ে গেল, মেয়েটা খুব একটা নড়াচড়া করে না, পাশ ফেরার চেষ্টা করে না, কিচ্ছু না, চিত হয়েই শুয়ে থাকে। সবাই ভাবতে লাগলো হয়তো ওর একটু দেরি হবে। তখন তো অত কথায় কথায় কেউ ডাক্তারের কাছে ছুটতো না। বাচ্চা হবার সময় থেকে বাচ্চা হওয়ার পরও দায়ী সামলাতো সব কিছু। 5 মাস বয়সেও বাচ্চা উপুর হয় না। সবাই খুব চিন্তিত। তাও অন্নপ্রাশনের দিন ঠিক হলো। বাড়ির এই জেনারেশনের প্রথম সন্তান। ঠিক হলো বাড়ির গুরুদেব এসে মুখে প্রসাদ দেবেন। গুরুদেব একজন সাধক ব্যক্তি ছিলেন। তিনি আসলেন, বাচ্চাকে দেখলেন, কি বুঝলেন জানি না, তিনি মুখে প্রসাদ দিলেন না। তাঁর এক শিষ্যকে বললেন প্রসাদ দিতে। সবার মুখ গম্ভীর হয়ে গেল। পরিবারের উপর একটা কালো ছায়া ঘনিয়ে এলো। বংশের প্রথম সন্তান কি হলো? অন্নপ্রাশন পর্ব শেষ হওয়ার পর জ্যাঠা, বড়মা আর এক কাকা মেয়েকে নিয়ে কলকাতায় আসলেন। জ্যাঠা তো কলকাতাতেই থাকতেন কাজের জন্য, তাই কোনো অসুবিধা হলো না থাকার। তারা কলকাতা শহরের সব বড় বড় ডাক্তারকে দেখালেন, কেউই কোনো আশ্বাস দিলেন না। একজন ডাক্তার পরিষ্কার করে বললেন,
ও কোনোদিনই নিজে থেকে কিছু করতে পারবে না, দাঁড়াতে হাঁটতে কিচ্ছু পারবে না। ওর মেরুদণ্ডটাই ঠিক মতন ডেভেলপ করেনি। জ্যাঠা আর বড় মা ভারাক্রান্ত মন নিয়ে ঘরে ফিরলেন। বড় মা বাড়ি আসলেন, দেখলেন সবাই শিশুটির দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু শিশুটির তো কোনো দোষ নেই। দিন চলতে লাগলো, বড় মা খুব গম্ভীর হয়ে যেতে লাগলেন। এরপর হঠাৎ একদিন বড় জ্যাঠা গ্রামের বাড়িতে আসলেন, বললেন তার বদলি হয়েছে, তিনি উত্তরবঙ্গের শিলিগুড়িতে বদলি হয়েছেন। সরকার থেকে তাকে ওখানে কোয়ার্টার দেওয়া হয়েছে, অনেক বড় কোয়ার্টার, কাজেরও লোক আছে। তিনি এবার বড় মা আর খুকুদিকে নিয়ে চলে যাবেন। মা বাবাও ইচ্ছা হলে যেতে পারেন। দাদু ঠাকুমা আর কি করে যাবেন? অত বড় সংসার ছেড়ে তো যাওয়া সম্ভব নয়। একটি মেয়ের বিয়ে হয়েছে, আরেকটি মেয়ে এখনো অনুরা। মেজ ছেলের সবেমাত্র বিয়ে হয়েছে। তাই বড় জ্যাঠা, বড় মা আর খুকুদি চলে গেল শিলিগুড়ি। কলকাতার ডাক্তারবাবু বলেছিলেন এইসব বাচ্চাদের খুব বেশি যত্ন করবেন না, এরা কোনোদিনই স্বাভাবিক হবে না। আসলে তখন তো স্প্যাস্টিক চাইল্ড শব্দটাই অজানা ছিল। এইসব বাচ্চারা কেন হয় তাও অজানা ছিল। ঠাকুমা বলেছিলেন আমাদের বংশে তো কেউ এরকম ছিল না, আমি যতদূর জানি। তখন তো শিশুরা বাড়িতেই ভূমিষ্ঠ হতো। হয়তো জন্মাবার সময় ধাইয়ের হাতেই কোনো ক্ষতি হয়ে গেছে, কে বলবে, কে জানে। বড় মা, বড় জ্যাঠা, খুকুদি শিলিগুড়িতে ভালোই ছিল। বড় মার আরও 3টি সন্তান হয়েছিল, সবাই স্বাভাবিক, কারোর কোনো সমস্যা ছিল না। তারা পড়াশোনা করেছে, বড় হয়েছে, চাকরি বাকরি করেছে। আমার বাবা ছিলেন এই বাড়ির সেজ ভাই। আমরাও 3 ভাই বোন ছিলাম। ঠাকুমা বলতেন বড় মা কোনো কর্তব্যে ত্রুটি করেননি, সবার বিয়ে থার সময় এসেছে, অনেক দিন করে থেকেছে। খুকুদিরও কোনো অবহেলা হয়নি। সবচেয়ে বড় কথা, খুকুদি বড় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সে একজন নারী, নারীত্বের সব লক্ষণ তার শরীরে। বড় মা সব কিছুকে সামাল দিত। বড় মার সঙ্গে আমার সবচেয়ে ভালো পরিচয় হয় যখন আমার ঠাকুমা মারা যান। আমি তখন 17-18 বছর। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। বড় মার ছোট মেয়ে উমা, সেও আমার সমবয়সী, সেও পরীক্ষা দিয়েছে, সেও ছিল। খুকুদিও ছিল। খুকুদি দেখতে খুব সুন্দর ছিল, অনেকটা বড় মার মতো, কিন্তু শরীরের অক্ষমতার জন্য মুখটাও বেঁকা ছিল। জড়িয়ে জড়িয়ে কথা বলতো, নিজে কিছু করতে পারতো না। বসিয়ে দিলে বসতো, খাইয়ে দিলে খেত। বড় মা কী করে সহ্য করতো জানি না, আমাদের খুব কষ্ট হতো। সেই সময় আমাদের দাদু খুব অসুস্থ হয়েছিলেন। বড় মারা 3 মাস ছিলেন কলকাতায়। আমরা সবাই তখন কলকাতাতেই থাকতাম। গ্রাম ছেড়ে সবাই চলে এসেছিল। সংসারটা অনেক টুকরো হয়ে গিয়েছিল। এর মধ্যে পুজো পড়ল। বড় মাকে দেখতাম তিনি প্রতিদিন খুকুদিকে একটা করে নতুন শাড়ি পরাতেন। কাউকে বলতেন 2টো রিক্সা ডেকে নিয়ে আয় তো। তারপর আমি, উমা একটা রিক্সাতে, আর একটাতে তিনি আর খুকুদি। আমরা ঠাকুর দেখতে বেরোতাম। তখন খুকুদির অনেক বয়স হয়ে গেছে। বড় মা প্রতিটা প্যান্ডেলে নিজে নেমে খুকুদিকে কোলে করে নিয়ে ভিতরে গিয়ে ঠাকুর দেখাতেন। তাকে বুঝিয়ে দিতেন দুর্গা ঠাকুর কে, তার কয় ছেলে, কয় মেয়ে, অসুর কি করছে ওখানে। তার কোলে করে নিয়ে এসব দেখাতে খুব কষ্ট হতো, কিন্তু তিনি কাউকে বুঝতে দিতেন না। তাঁরও তো বয়স হয়েছিল, আর তখন তো হুইল চেয়ার ছিল না। একবার ঠিক হলো সবাই সিনেমা দেখতে যাবে। বড় মাও সঙ্গে গেল খুকুদিকে নিয়ে। বড় মা কোনো সময় খুকুদিকে একলা ছাড়তেন না। মা তো, তিনি জানতেন তার অক্ষম সন্তান মেয়ে, বিপদ কোন দিক দিয়ে আসবে কেউ জানে না।
উমা বলতো, মা আমাদের থেকেও বড়দিকে বেশি ভালোবাসে, বড়দির বেশি খেয়াল রাখে। বড় মাছটা বড়দির, ভালো শাড়িটা বড়দির। বড়দিকে দোতলা থেকে কোলে করে নামিয়ে মা বেড়াতে নিয়ে যায় বিকালবেলা। রিকশা আসে বাড়ির সামনে। মা বলে, ও কি সারাদিন বাড়িতে বসে থাকবে? বড় মাদের শিলিগুড়িতে বাড়িটা ছিল দোতলা। বাইরে নারকেল গাছ ছিল দুটো। পূর্ণিমার দিনে সেই বারান্দায় জ্যোৎস্না আসতো, খুব সুন্দর। খুকুদি দেখতে খুব ভালোবাসতো জ্যোৎস্নার আলো। বড় মা রাত্রির বেলায় তাকে বারান্দায় নিয়ে গিয়ে দেওয়ালে বালিশ ঠেসান দিয়ে বসিয়ে রাখতেন, নিজে পাশে বসে থাকতেন। যে 3 মাস বড় মা কলকাতায় ছিলেন আমাদের কাছে, একদিন জিজ্ঞেস করেছিলাম, বড় মা তুমি খুকুদিকে এত করো কেন? বড় মা উত্তর দিয়েছিল, ও তো আমার প্রথম সন্তান, মাতৃত্বের স্বাদ তো আমি ওর কাছে পেয়েছি প্রথম। আমি হয়তো আগের জন্মে অনেক পাপ করেছিলাম, তাই ভগবান খুকুর সঙ্গে আমাকেও শাস্তি দিচ্ছেন। আমার শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা, খুকু যেন আমার আগে যায়। আমার তো বয়স হয়ে গেছে, কে ওকে দেখবে বল?